শুনতে খুব অদ্ভুত লাগে যে দুটি দেশ এখন একে অপরের অস্তিত্ব শেষ করতে মরিয়া হয়ে পড়েছে, তারা একসময় একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিল। হ্যাঁ, আমরা কথা বলছি ইরান এবং ইসরায়েলের বিষয়ে। এটি কোনো সাধারণ বন্ধুত্ব ছিল না, বরং এই দুই দেশের নেতারা লুকিয়ে একে অপরের সাথে দেখা করতেন। একদমই প্রেমিক প্রেমিকার মতো বলা যায়। উপহার বিনিময় হতো এবং গোপন চুক্তিও সই করা হতো, এমনকি এদের বন্ধুত্বের উদাহরণও দেয়া হতো। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো যে নিউক্লিয়ার প্রোগ্রামের ওপর আজ আপত্তি তোলা হচ্ছে, তা ইসরায়েল এবং আমেরিকায় ইরানকে উপহার দিয়েছিল। কি শুনতে অবাক লাগছে নিশ্চয়ই। আসলে কিভাবে ইরান ও ইসরায়েলের বন্ধুত্ব কোন মোড়ে হয়েছিল, কারা এই বন্ধুত্বের ঈর্ষান্বিত ছিল এবং আয়াতুল্লাহর শাসনামলেই কেন ইসরায়েল থেকে অস্ত্র নেওয়া হয়েছিল, এবং শেষ পর্যন্ত এই পয়েন্টটি কোনটি ছিল যখন এই গভীর বন্ধুত্ব শত্রুতায় পরিণত হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক এবং জানা যাক আজকের এই পুরো ইসরায়েল এবং ইরানের বন্ধুত্ব সম্পর্কে। বন্ধুরা, এই বন্ধুত্বের শেকড় বোঝার জন্য আমাদের একটু পেছনে যেতে হবে, যখন মিডল ইস্ট একেবারেই ভিন্ন দেখাতো। এখানে আগে অটোম্যান এম্পায়ার অর্থাৎ সালতানাতে ওসমানিয়ার শাসন ছিল, যা 1922 সালে প্রথম বিশ্বযুদ্ধের পর শেষ হয়ে যায়। তখন সেখানে ব্রিটেনের শাসন ছিল এবং আরব জাতীয়তাবাদ বেড়ে চলছিল। আরবের সদ্য অটোম্যান এম্পায়ারের সালতানাত থেকে মুক্তি মিলেছিল এবং তারা নিজেদের আলাদা দেশ গড়তে চেয়েছিল। বরং প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যান এম্পায়ার হেরে যাওয়ার একটি কারণ এটাও ছিল যে আরবরা ভেতর থেকে ব্রিটিশদের সঙ্গ দিয়েছিল এই প্রতিশ্রুতির ওপর যে স্বাধীনতার পর তাদের আলাদা দেশ গড়তে দেয়া হবে। কিন্তু এই অঞ্চলে ব্রিটিশ এবং আরবদের ছাড়া একটি শক্তি এমনও ছিল যাদের আরব জাতীয়তাবাদ নিয়ে অনেক সমস্যা ছিল, এবং তা ছিল ইরান। সেই সময়ে ইরান একটি শক্তিশালী দেশ ছিল এবং এখানকার মানুষ আরবদের নিচু চোখে দেখত। ইরানের শাহের মনে হতো যে যদি সব আরব দেশ এক হয়ে যায় তবে তা ইরানের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এক তো পার্সিয়ান গালফে ইরানের দখল ভাগ হয়ে যাবে, কারণ আরবরা আগে থেকেই একে পার্সিয়ান গালফের পরিবর্তে অ্যারাবিয়ান গালফ বলা শুরু করে দিয়েছিল। দ্বিতীয়ত, ইরানের সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম ছিল এবং আরবরা সুন্নি মুসলিম ছিল, যদিও এরা দুজনেই মুসলমান। কিন্তু ইতিহাসে দেখা যায় যে এদের দুজনের মধ্যে একটি নীরব লড়াইও সব সময়ই ছিল, আর এই লড়াইয়ের পেছনের কারণ ছিল ইসলামকে কে প্রতিনিধিত্ব করবে। ইরানের শাহ মুহাম্মদ রেজা পাহলভির ভয় ছিল যে সুন্নি মুসলমানদের প্রভাব যেন বেড়ে ইরানের কাছে না পৌঁছে যায় এবং তাদের থেকে তাদের সিংহাসন যেন কেড়ে না নেওয়া হয়। কিন্তু কে জানতো যে মিডল ইস্টে একা হয়ে যাওয়া ইরান একটি চমৎকার বন্ধু পেতে যাচ্ছে। এরপর এলো 1948, সেই ঐতিহাসিক বছর যখন ইউনাইটেড নেশনের ঘোষণার পর ইহুদি দেশ ইসরায়েলের প্রতিষ্ঠা হলো। ইসরায়েল গঠিত হওয়ার সাথে সাথেই পার্শ্ববর্তী আরব দেশগুলো মনে করেছিল যে এটি ফিলিস্তিনিদের সাথে অবিচার হয়েছে, তাই তারা ইসরায়েলের ওপর হামলা করে দিল সরাসরি। এই যুদ্ধ যেখানে ইসরায়েলের অস্তিত্বের হুমকি হয়ে দাঁড়ালো, ঠিক সেখানেই ইরানের শাহের জন্য আরবদের থেকে মুক্তি পাওয়ার একটি পথ হয়ে উঠল। বাস্তবে ইরানের স্টেট অফ ইসরায়েল থেকে ততটা সমস্যা ছিল না যতটা আরব দেশগুলোর ক্রমবর্ধমান প্রভাব থেকে ছিল। অর্থাৎ যখন আরবরা ফিলিস্তিনিদের অধিকারের জন্য ইসরায়েলের সাথে লড়ছিল, ঠিক তখন ইরানের ঝোঁক ছিল ইসরায়েলের দিকে। অন্যদিকে ইসরায়েলও এটি অনুভব করা শুরু করলো যে তার শত্রু প্রতিবেশীদের মাঝে নন আরব বন্ধুদের প্রয়োজন। এরই সূত্র ধরে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ন একটি কৌশলগত নীতি তৈরি করেছিলেন, যাকে পেরিফেরাল ডক্ট্রিন বলা হয়।
তার কথা ছিল যে যেহেতু ইসরায়েল একটি ছোট রাষ্ট্র যা চারপাশ থেকে আরব দেশ দ্বারা ঘেরা, তাই আমাদের নিজেদের শত্রুদের প্রতিবেশীর সাথে বন্ধুত্ব করা উচিত। এবং এই ম্যাপে আরবদের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী ছিল ইরান। এটাই ছিল সেই ইসরায়েলি নীতি যা ইরান এবং ইসরায়েলের মধ্যে বন্ধুত্বের প্রথম ভিত্তি স্থাপন করেছিল। বেন গুরিয়নের এই নীতির সবচেয়ে প্রথম এবং সবচেয়ে বড় ফলাফল 1950 সালে সবার সামনে এলো। তুরস্কের পর ইরান দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ছিল যে ইসরায়েলকে ডি ফ্যাক্টো স্বীকৃতি দিয়েছিল। ইরান সুইজারল্যান্ডের সরকারের মাধ্যমে শুধুমাত্র একটি চিঠি পাঠিয়ে নয়, বরং সুন্দর মতো বন্ধুত্বের প্রস্তাবও পাঠালো। এটি অফিসিয়াল ডি জুড়ে স্বীকৃতি ছিল না, বরং এটি এমন গোপন চুক্তি ছিল যা সবাই জানত। অর্থাৎ এটি ছিল ওপেন সিক্রেট। পৃথিবীর প্রায় সব দেশেরই মনে হতো যে ইরান ইসরায়েলকে মানে না, কিন্তু বাস্তবে ইরানের শাহ ইসরায়েলের মিশনকে তেহরানে খোলার অনুমতি দিয়ে দিয়েছিল। তেহরানে ইসরায়েলের একটি খুব বড় অফিস খোলা হয়েছিল যা পুরোপুরি অন্য সব দূতাবাসের মতোই কাজ করত, কিন্তু তার বাহিরে না ইসরায়েলি কোনো পতাকা ছিল, না দূতাবাসের কোনো লেখা ছিল। মানুষ জানতো যে এটি ইসরায়েলের মিশন, কিন্তু অফিসিয়ালভাবে একে ইসরায়েলি ট্রেড অফিস বলা হতো, বা মাঝে মাঝে অন্য কিছুও বলা হতো। ইরান এবং ইসরায়েল একে অপরকে কতটা এবং কোন কোন সময়ে সঙ্গ দিয়েছিল তা জানার আগে বুঝে নিন যে আসলে ইরানের শাহ একটি মুসলিম দেশ হয়েও কেন ইসরায়েলকে সঙ্গ দিয়েছিল। এর পেছনে তিনটি বড় কারণ ছিল। শাহ তার রাজতন্ত্রকে শক্তিশালী করতে চেয়েছিল এবং ইরানকে একটি আধুনিক শক্তিশালী শিল্প প্রধান রাষ্ট্র বানাতে চেয়েছিল। এর জন্য তাদের আধুনিক প্রযুক্তি এবং মেধার প্রয়োজন ছিল, যা ইসরায়েল দিতে পারত। দ্বিতীয়ত, ইরানের শাহ মিশরের জামাল আবদেল নাসেরকে ভয় পেতেন, যিনি আরব জাতীয়তাবাদের পতাকা উড়াচ্ছিলেন। শাহের মনে হয়েছিল যে তাদের পরের লক্ষ্য ইরান হতে পারে। এই ভয় তাকে ইসরায়েলের দিকে ঝুঁকতে বাধ্য করেছিল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল শাহ অফ ইরানের সাথে আমেরিকার খুব ঘনিষ্ঠ হওয়া। 1953 সালে ইরানের প্রধানমন্ত্রী মোসাদ্দেক ইরানের শাহের ক্ষমতা কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আমেরিকায় সিআইএ এর মাধ্যমে শাহকে সাহায্য করেছিল এবং তাদের সিংহাসন বাঁচিয়ে দিয়েছিল। এই ঘটনার পর তিনি একরকম আমেরিকার প্রতি কৃতজ্ঞ ছিলেন এবং তাদের কোনো কথা ফেরাতে চাইতেন না। আমেরিকাও ঠিক এটাই চাইতো যে ইরান এবং ইসরায়েল নিজেদের মধ্যে বন্ধু হয়ে থাকুক। ইরানের শাহ তার জনগণকে এতটাই ভয় পেতেন যে তিনি একটি গোপন পুলিশ টিম তৈরি করেছিলেন, যার নাম সাবাক রাখা হয়েছিল। এই পুলিশের কাজ ছিল সেই সব মানুষকে ধরা বা শেষ করে দেয়া যারা শাহের বিরুদ্ধে কথা বলতো। এবং আপনারা এই কথা জেনে অবাক হবেন যে সাবাককে প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েল মোসাদের এজেন্টদের দায়িত্ব দিয়েছিল। আর এই মোসাদি সাবাককে প্রশিক্ষণ দিয়েছিলেন যে মানুষের উপর কিভাবে নজর রাখতে হয় এবং জিজ্ঞাসাবাদ কিভাবে করতে হয়। সাবাক এবং মোসাদের মধ্যে গোয়েন্দা তথ্য শেয়ারিং নিয়মিত চলত। এই দুটি সংস্থা মিলে কমিউনিজম এবং আরব মিলিটেন্ট গ্রুপগুলোকে টার্গেট করত। শুধু তাই নয়, ইরানি বিমান বাহিনীর পাইলটদের ইসরায়েলে প্রশিক্ষণও দেয়া হতো। ইসরায়েল ইরানকে উন্নত অস্ত্র এবং প্রযুক্তি পাঠিয়েছিল যা সেই সময়ে আরব বিশ্ব কল্পনাও করতে পারত না। এই দুই দেশ মিলে মিসাইল প্রযুক্তিতেও কাজ করেছিল এবং নিউক্লিয়ার অস্ত্রের প্রযুক্তিতে গবেষণার চুক্তিও করেছিল। ইরানের সেই নিউক্লিয়ার প্রোগ্রাম যার পেছনে আজ আমেরিকা এবং ইসরায়েল রীতিমতো লেগে আছে, এটি আসলে তাদের সাহায্যেই শুরু করানো হয়েছিল। 1957 সালে আমেরিকান প্রেসিডেন্ট আইজেনহাওয়ার একটি ক্যাম্পেইন লঞ্চ করেছিলেন যার নাম ছিল অ্যাটমস ফর পিস। এর উদ্দেশ্য বিশ্বজুড়ে আমেরিকান মিত্রদের নিউক্লিয়ার প্রযুক্তি দেয়া, যাতে তারা সস্তায় বিদ্যুৎ উৎপাদন করতে পারে। আমেরিকা ইরানকে প্রথম নিউক্লিয়ার রিসার্চ রিঅ্যাক্টর 1967 সালে দিয়েছিল, যা তেহরানের বিশ্ববিদ্যালয়ে লাগানো হয়েছিল। ইরান এবং ইসরায়েলের বন্ধুত্ব শুধু সামরিক জোটের ওপর নির্ভরশীল ছিল না, বরং অর্থনীতি এই বন্ধুত্বের সবচেয়ে শক্তিশালী অংশ ছিল। ইসরায়েলের তেলের প্রয়োজন ছিল এবং আরব দেশগুলো তাদের তেল দেয়া থেকে বয়কট করছিল।
ইরান যে ইসরায়েলের বন্ধু ছিল তাদের কাছে তেল তো অনেকই ছিল, কিন্তু সেই তেল ইসরায়েল পর্যন্ত পৌঁছানোর কোনো পথ ছিল না। যদি তেলের কন্টেইনারগুলো পার্সিয়ান গালফ থেকে রেড সি এবং তারপর সুয়েজ খাল দিয়ে পার হয়ে ইসরায়েলে যাওয়ার চেষ্টা করত। তবে সমস্যা ছিল যে সুয়েজ খাল মিশরের নিয়ন্ত্রণে ছিল, যারা আরবদের সাথে দাঁড়িয়েছিল, এবং মিশর কোনো অবস্থাতেই এমন হতে দিত না। স্থলপথ দেখা গেলে ইরান এবং ইসরায়েলের মাঝে ইরাক, সিরিয়া এবং জর্ডান পড়ে, এবং এগুলো আরব দেশ। অর্থাৎ ইরান থেকে ইসরায়েল পর্যন্ত তেল পৌঁছানোর কোনো পথই বাকি ছিল না। কিন্তু এই বন্ধুত্বের হক আদায় করার জন্য বিশেষ একটি পাইপ লাইন বসানো হয়েছিল, এবং এই প্রজেক্টকেই এইলাত অ্যাশকেলন পাইপলাইন নাম দেয়া হয়েছিল। এটি শুধু একটি কারণে করা হয়েছিল, যাতে ইরানি অয়েল ট্যাঙ্কারগুলো খারক দ্বীপ থেকে বেরিয়ে রেড সিতে যায়, যেখান থেকে সুয়েজ খালকে বাইপাস করে গালফ অফ আকাবা এবং তারপর ইসরায়েলের বন্দর এইলাতে ট্যাঙ্কারগুলো খালি করে দেয়া হয়। এই গোপন পাইপলাইনের মাধ্যমে যেখানে ইসরায়েল তেল পেয়ে গেল, সেখানে ইরান তাদের তেল ইউরোপ পর্যন্ত বেচার সুযোগও পেয়ে গেল। কারণ ইসরায়েলের অ্যাশকেলন বন্দর ভূমধ্য সাগরে রয়েছে, যেখানে থেকে তেল ইউরোপ পর্যন্ত পৌঁছাতে সুয়েজ খালের মতো কোনো বাধা নেই। এটি শুধু একটি পাইপলাইন ছিল না, বরং ইরান এবং ইসরায়েলের ভ্রাতৃত্ব ছিল। এতে 50% অংশীদারিত্ব ইরানের ছিল এবং 50% ইসরায়েলের। দুজনে মিলে টাকা বিনিয়োগ করেছিল, যাতে আরব দেশগুলোর তেলের মনোপলিকে আঘাত করা যায়। এই বন্ধুত্ব এত গভীর ছিল যে ইরানের শাহ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেন গুরিয়নের সাক্ষাৎ লুকিয়ে হতো। বেন গুরিয়ন যখন তেহরান এয়ারপোর্টে নামতেন, তখন তার পরনে উইগ থাকতো, যাতে করে মিডিয়ার নজর থেকে তিনি বের হতে পারেন সহজেই। 1970 সালে তেহরান এবং ইসরায়েলের ট্রেড মিশন, যা আসলে দূতাবাস ছিল, যা পুরোপুরি সক্রিয় ছিল, সেখানে ইসরায়েলি ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং সামরিক উপদেষ্টারা উপস্থিত থাকতেন, এবং দুই দেশের মাঝে সরাসরি ফ্লাইটও চলত। এই সময়টিকে দুই দেশের বন্ধুত্বের স্বর্ণযুগ মানা হয়। এই সময়েই ইরানের শাহ বিশ্বের সবচেয়ে দামি এবং সবচেয়ে বড় জন্মদিন পালন করেছিল, 26শে অক্টোবর 1971। এটি ছিল শাহের 52তম জন্মদিন এবং পার্সিয়ান এম্পায়ারের 25শতম বার্ষিকীর দিন। এই পার্টির জন্য মরুভূমিতে একটি পুরো মিনি সিটি নির্মাণ করা হয়েছিল। একটি বিশেষ রানওয়ে বানানো হয়েছিল, যার উপর সেই সময়ে $100 মিলিয়ন বেশি খরচ হয়েছিল। এতে বিশ্বজুড়ে রাজা, রানী, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছিল। প্যারিসের বিখ্যাত ম্যাক্সিমস রেস্টুরেন্ট থেকে প্রাইভেট জাহাজের মাধ্যমে খাবার আনা হয়েছিল। যদিও এই পার্টিতে ইসরায়েলি নেতারা স্টেজে ছিল না, কিন্তু ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ শাহর সিকিউরিটি টিমের সাথে মিলে এই পার্টির নিরাপত্তার পুরো পরিকল্পনা তৈরি করেছিল, যাতে কোনো হামলা না হতে পারে। এভাবেই পরবর্তী কয়েক বছর পর্যন্ত এই বন্ধুত্ব এভাবেই চলতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত সেই দিন এলো যখন ইরান এবং ইসরায়েলের বন্ধুত্ব শত্রুতায় পরিণত হলো। 1979 সালে আয়াতুল্লাহ খামেনি লিটারেলি ইরানের শাহের সিংহাসন উল্টে দিলেন এবং ইরানকে একটি ইসলামিক রিপাবলিক বানিয়ে দিলেন। খামেনি এসেই ঘোষণা করলেন যে ইসরায়েল ইসলামের শত্রু এবং শাহ একজন বিশ্বাসঘাতক ছিলেন। কয়েক সপ্তাহ পর ইরান ইসরায়েলের ট্রেড মিশনের উপর রীতিমতো হামলা করে সেখানে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে দেয়। ঠিক সেই দিনই ফিলিস্তিনির নেতা ইয়াসির আরাফাত তেহরান পৌঁছালেন এবং খামেনি ঘোষণা করলেন যে এখন এটি ইসরায়েলি নয়, বরং ফিলিস্তিনের দূতাবাস। এটি ছিল সেই মুহূর্ত যখন ইরান ইসরায়েল বন্ধুত্বের গল্প শেষ তো হলোই, কিন্তু আপাতত কবরস্থ হয়নি। ইসলামী বিপ্লবের পর গল্পে একটি আকর্ষণীয় মোড় আসে। 1 বছর পর যখন ইরান এবং ইরাকের যুদ্ধ শুরু হলো, ঠিক তখনই ইরানের অস্ত্রের তীব্র প্রয়োজন পড়ে। ঠিক এ কারণেই তখন আরও একবার এই প্রয়োজন তাদের দুজনকে মিলিয়ে দিল।
ইসরায়েল এই সুযোগে ইরানকে সাহায্য করল এবং গোপনে তাদের অস্ত্র সরবরাহ করল। খামেনির নেতৃত্বে চলা এই যুদ্ধ ৮ বছর পর্যন্ত চলতে থাকলো এবং অস্ত্র ইসরায়েল থেকে আসতে থাকলো। এতে ইসরায়েলের সুবিধা ছিল যে তারা ইরানকে অস্ত্র সরবরাহ করে তাদের প্রতিবেশী আরব দেশ ইরাককে দুর্বল করতে চেয়েছিল। ইসলামিক বিপ্লবের পর ইরানও পুরনো শাহের সব কিছু শেষ করে দিল, যেমন সাওয়াক পুলিশ, অয়েল পাইপলাইন এবং ইসরায়েলি ট্রেড মিশনও। কিন্তু একটি জিনিস যা ইরানকে ইসরায়েল এবং আমেরিকা উপহার দিয়েছিল তা খামেনি আবার চালু করে দিলেন এবং তা ছিল ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম। 1990 সালে ইরান ইরাক যুদ্ধ শেষ হলে ইসরায়েল অনুভব করল যে এখন হুমকি ইরাক নয়, বরং ইরানের সেই নিউক্লিয়ার প্রোগ্রাম যা এখন ইসলামিক রেভলিউশনিস্টদের হাতে পড়েছে। এই সময় থেকেই এদের দুজনের মধ্যে একটি শ্যাডো ওয়ার শুরু হলো, যা নিয়ে আজ পর্যন্ত যুদ্ধ চলছে, যা আমরা সবাই জানি। এবং এটাই ছিল সেই পয়েন্ট যখন ইরান ইসরায়েল বন্ধুত্ব পুরোপুরি দাফন হয়ে গেল। বন্ধুরা, আশা করছি এই এপিসোড আপনাদের ভালো লেগেছে এবং বিভিন্ন অজানা ইনফরমেশন হয়তো জানতে পেরেছেন এই এপিসোডের মাধ্যমে। এরকম আরও অজানা কিছু ইনফরমেশন জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। দেখা হবে আগামী এপিসোডে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন।